আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে পড়াশোনা করেন, নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনি যেখানে পড়াশোনা করেন না কেন, আপনার মধ্যে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা এগুলো থাকা চাই। প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা মুসলিমকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এইটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমান সময়ে স্কুল এবং কলেজে অথবা বিশ্ববিদ্যালয় লেভেলে ইসলামী শিক্ষার চরম একটা অবনতি কিংবা এর গুরুত্বটা অনেকাংশে কমে যাচ্ছে। এর কারণ কি হতে পারে? আপনার কাছে এর প্রতিকার কোন কোন জিনিসগুলো করলে মনে হয়? কি কি কারণে এর গুরুত্বটা কমে আসছে? এরকম বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের শিক্ষা সংলাপ এই প্রোগ্রামটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মাহারিক টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ, আজকের পঞ্চম পর্ব। পঞ্চম পর্বের প্রতিপাদ্য বিষয় হল স্কুল কলেজে ইসলামী শিক্ষার গুরুত্ব কমছে, কারণ ও প্রতিকার। এ শীর্ষক বিষয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন কলারোয়া সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসাইন আল মাহমুদ। আমি আমাদের আজকে অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমরা প্রথমেই আমাদের অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তিনি আমাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে সময় দিচ্ছেন। আমরা তার সম্পর্কে যদি একটু বলার চেষ্টা করি, তিনি কিন্তু তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেল পুরোটাই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়েছেন। এরপরে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবিতে অনার্স মাস্টার্স শেষ করেছেন। শেষ করে তিনি 30তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন কলারোয়া সরকারি কলেজে। আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে অনেক জ্ঞান আহরণ করব ইনশাল্লাহ, এবং অনেক বিষয় জানব। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে অনুষ্ঠানটি শেয়ার করবেন। সে সঙ্গে এই বিষয়ে অন্যের সঙ্গে আলোচনা করবেন। যদি আপনার কাছে এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্টে সেই প্রশ্ন করতে পারেন। আমরা যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রথম যে বিষয়টি আমরা জানতে চাইব আমাদের অতিথির কাছ থেকে, সেটা হলো যে বাংলাদেশে ইসলামের যে কার্যক্রম, ইসলামী শিক্ষার যে বিস্তার বা এর সূচনাটা হলো কোথা থেকে, এবং কার মাধ্যমে বাংলাদেশে ইসলামের কার্যক্রমগুলো অগ্রগতি পায় এবং আজ পর্যন্ত আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আত্মাহারিক টেলিভিশনের পরিবেশনায় আজকের এই শিক্ষা সংলাপ আজকে এটির পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্বে আমাকে অতিথি হিসেবে এখানে উপস্থাপন করার জন্য আত্মাহারিক টিভির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো স্কুল কলেজ ইসলামী শিক্ষার গুরুত্ব কমছে, কারণ ও প্রতিকার। আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। তো এখন যেটা আমাকে বলা হচ্ছে যে বাংলাদেশে ইসলাম শিক্ষার সূচনাটা আসলে কিভাবে হয়। তো এই যে আমরা এখন একটা আলাদা টার্ম করে নিচ্ছি ইসলাম শিক্ষা, আসলে আমাদের পাক ভারত উপমহাদেশের শিক্ষা ব্যবস্থাই ছিল ইসলাম কেন্দ্রিক। জি। ইসলাম শিক্ষাটাই আসলে ইসলাম শিক্ষা ছিল। এখন যেরকম আমরা দুটো পার্টে আলাদা হয়ে গেছি, যে জেনারেল শিক্ষা এবং ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষাটাকে একটা আলাদা ঐচ্ছিক অংশে আমরা পরিণত করে নিয়েছি। এটা আসলে শিক্ষা ব্যবস্থায় ছিল না কখনোই। আমরা যদি প্রাচীন কালের দিকে চলে যাই, যখন এই পাক ভারত উপমহাদেশে ইসলামের আগমন ঘটেনি, তখন ওই শিক্ষা ব্যবস্থাটা ছিল একটু ধর্মকেন্দ্রিক। জি। আমরা আগের ইতিহাসগুলোতে আমরা দেখি যে মানে মন্দির কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, এবং সেখানে কিন্তু সংকীর্ণতা ছিল যে শুধুমাত্র ব্রাহ্মণ শ্রেণীর যারা তারাই শিক্ষাটা গ্রহণ করতে পারবে, এবং মানে তাদের নিয়ন্ত্রণেই পুরো শিক্ষা ব্যবস্থাটা ছিল। এরা মনে করতো যে শিক্ষাটা একটা উচ্চ শ্রেণীর জিনিস, এটা এটা সাধারণের মাঝে এটা মানে বিতরণ করা যাবে না। সেজন্য মন্দির কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল এবং শুধুমাত্র ব্রাহ্মণরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারত। পরবর্তীতে যখন এই
পরবর্তীতে যখন এই পাক ভারত উপমহাদেশে বৌদ্ধদের আগমন ঘটলো, তারা ওরাই ওরাই এর পরবর্তীতে এই শিক্ষাটাকে একটা সার্বজনীন রূপ দিল, এবং যে না শুধু ব্রাহ্মণ শ্রেণী না, অন্যরাও এই শিক্ষাটা গ্রহণ করতে পারবে। কিন্তু তখনও কিন্তু শিক্ষাটা ছিল ওদের ওই মঠ মঠ কেন্দ্রিক। কেন্দ্রিক, জি। ওদের যে ধর্মীয় উপাসনালয়, সেই উপাসনালয়ে তারা শিক্ষা দিত, কিন্তু সেই শিক্ষা একটা সার্বজনীন একটা রূপ দিয়েছিল তারা। তো ওই তাদের এই শিক্ষা ব্যবস্থা আসলে কি পড়ানো হতো, এবং সে সময়ের শিক্ষা ব্যবস্থাগুলো তো কিন্তু এই শুধুমাত্র ধর্মকেন্দ্রিক পড়াশোনাটাই চালু ছিল। শুধুমাত্র ধর্মকেন্দ্রিক। শিক্ষা ধর্মকেন্দ্রিক। বলতে আসলে তারা কি বুঝতো? তারা শিক্ষা বলতে তারা বুঝতো যে স্রষ্টাকে চেনা, জি জি জি। যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এবং আমাদের কে সৃষ্টি করছে, আমাদের দায়িত্ব কর্তব্য কি। কারণ তারা মনে করতো যে যে ধর্মটাই একজন মানুষ ভালোভাবে যদি প্রতিপালন করে, তাহলে সেই হতে পারবে সমাজের শ্রেষ্ঠ মানুষ, এবং শিক্ষার এই কথাটা সমস্ত আমরাও দিক সে এখন অর্জন বলছি। করতে পারবে। শিক্ষার সমস্ত দিক সে অর্জন করতে পারবে। তো এইভাবেই মূলত শিক্ষা ব্যবস্থা চলে আসছিল। পরবর্তীতে 711 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষে প্রথম মুসলমানদের আগমন ঘটে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে, তারপরেই মূলত আমাদের শিক্ষা ব্যবস্থার ইসলামী ভাবধারাটা আস্তে আস্তে তৈরি হতে থাকে। তো ওই সময় মূলত শিক্ষা ব্যবস্থা ছিল ইসলাম কেন্দ্রিক, অর্থাৎ মাদ্রাসা ভিত্তিক। এই মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই কিন্তু শিক্ষার সূচনা হয়। কিন্তু এই যে বর্তমানে আমরা যে শিক্ষা ব্যবস্থাটাতে আছি, যে জীবিকা কেন্দ্রিক, যে আমাদের শিক্ষার উদ্দেশ্যটা এখন কি, আমরা কিন্তু এখন আখিরাতমুখী শিক্ষাতে আমরা এখন আর বিশ্বাসী না, আমরা এখন দুনিয়ামুখী শিক্ষার পিছনে আমরা ছুটছি। কোন লাইনে শিক্ষা গ্রহণ করলে আমার আয় ইনকাম বাড়বে, আমি সমাজে একজন অর্থবিত্ত একজন মানুষ হতে পারবো, সেই জিনিসটা খেয়াল করেই কিন্তু আমাদের অভিভাবকরা এখন এই শিক্ষাকে মূল্যায়ন করে থাকে। এটা খুব খারাপ একটা দৃষ্টান্তের এবং এটা সমাজের জন্য খুব ক্ষতিকর একটা বিষয়। তো এই যে আমরা এখন বর্তমানে যে জেনারেল এবং মাদ্রাসা শিক্ষা দুই ধারায় বিভক্ত হয়ে গেলাম, এটা মূলত এসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগ পর্যন্ত সময়ে কিন্তু আমরা একটা ধারাতেই ছিলাম, এবং সেটা ছিল ইসলাম শিক্ষা। এখানে আরো একটা জিনিস বলা যেতে পারে, যখন মোহাম্মদ বিন কাসিমের আমলে যখন এই যে মক্তব এবং মসজিদ কেন্দ্রিক যখন শিক্ষা ব্যবস্থাটা চালু হলো, শিক্ষা ব্যবস্থা সেই সময় কিন্তু হিন্দুরাও যেত সেই সমস্ত শিক্ষাগুলো অর্জন করতে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। এটা অনেক ঐতিহাসিক, এটাকে খুব বোল্ড আকারে জিনিস উপস্থাপন করছে। তখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদিও সেটা মাদ্রাসা ছিল, কিন্তু সেখানে কিন্তু প্রচুর হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী যারা, বিশেষ করে যারা মন্দিরে উঠতে পারতো না, যারা হিন্দুদের মধ্যে যারা নিম্ন শ্রেণীর লোক ছিল, এরা কিন্তু সব মাদ্রাসায় নিয়মিত যাতায়াত করতো এবং শিক্ষা গ্রহণ করতো। হ্যাঁ, তো এই একটা বড় সুতরাং, যে কারণে ওই শিক্ষাটা সকলের মধ্যে খুব ভালো গ্রহণযোগ্যতা লাভ করছিল। কিন্তু ইংরেজরা যখন আসলো, ইংরেজরা এসে যে কাজটা করলো, তারা কি করলো, তাদের অফিসিয়াল যে পোস্টগুলো, এই পোস্টগুলো থেকে তারা মৌলবী, তখন বলা হতো মৌলবী, ইসলাম শিক্ষায় শিক্ষিতদেরকে সরিয়ে সেখানে ইংরেজ শিক্ষিত লোকদেরকে সেখানে প্রতিস্থাপন করা শুরু করলো। এবং যত যত মাদ্রাসা যেগুলো ছিল, এই মাদ্রাসাগুলো চলতো মূলত বিভিন্ন জমিদারদের বিভিন্ন ওয়াককৃত সম্পত্তি থেকে মাদ্রাসাগুলো পরিচালনা করা হতো। ইংরেজরা 1818 সালে একটা আইন করলো, সেই আইনের মাধ্যমে তারা এই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি হিসাবে তারা ওগুলাকে ব্যবহার করতে শুরু করলো, ওগুলা তাদের অগ্রাধিকার নিয়ে আসলো। যে কারণে মাদ্রাসাগুলা আয় রোজগার কমে গেল, এবং তারা ওই জনগণের দান অনুদানের উপর পুরোপুরি ভাবে ওটার উপর নির্ভরশীল হয়ে গেল। তো এই কারণে মাদ্রাসা শিক্ষার আস্তে আস্তে দুর্বলতার দিকে গেল, এবং তারা যেটা করলো, যে কোনো ইসলামী শিক্ষায় শিক্ষিত বা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত দেখে তারা সরকারি চাকরি থেকে বা এই ধরনের চাকরিগুলো থেকে তারা দূরে রাখতে শুরু করলো। আরেকটা বিষয় তখন ছিল যে যেহেতু ইংরেজদেরকে তখনকার মুসলমানরা সেভাবে গ্রহণ করতে পারেনি, তাদেরকে তারা বিধর্মী বা ইসলামের জন্য ক্ষতিকারক মনে করতো, সেজন্য তার তৎকালীন মুসলমানদেরকে ইংরেজি শিক্ষা গ্রহণের ব্যাপারে তা নিরুৎসাহিত করত। যে কারণে তারা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা লাভ করার কারণে তারা চাকরি বাকরির ক্ষেত্র থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়া শুরু করলো। তো এইভাবে দুই ধারা আস্তে আস্তে আলাদা হয়ে গেল, একটা হলো জেনারেল ধারা, একটা হলো মাদ্রাসার।
বলতে একটা ছোট একটা অংশকে নিয়ে আমরা ইসলাম শিক্ষা বলছি। আসলে শিক্ষা বলতে ইসলাম শিক্ষাকেই আমাদের বোঝা উচিত, কারণ একটা দেশ বা একটা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা হবে সেই দেশ বা সেই রাষ্ট্রের অধিকাংশ মানুষের ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দিয়ে, সেটাই হওয়া উচিত। কিন্তু আমরা যেটা বর্তমানে যেটা দেখছি যে আমাদের ধর্ম শিক্ষাটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কারণে, বিভিন্ন অবস্থায়। জি, আচ্ছা, আমরা যেটা বলছিলাম আর কি, যে বাংলাদেশে যখন আস্তে আস্তে এরকম ভাবে ইসলামী শিক্ষাটা চলে আসলো, সে সময় কিন্তু শরীফুদ্দীন আবু তাওয়ামা সহ ওনাদের সময়ে এসেই আস্তে আস্তে বাংলাদেশে ইসলাম শিক্ষার যেই দ্বারটা সেটা উন্মোচিত হয় এবং পরবর্তী সময়ে এভাবেই ইসলাম শিক্ষাটা চলে আসে। এটা এটা ওনার মাধ্যমে মূলত বাংলাদেশে যেটা মাদ্রাসা যেটা এটা প্রতিস্থাপন করা হয় ঢাকা সোনারগাঁয়ে, এটা হলো 1278 সালে উনি প্রথম এখানে একটি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এখানে সর্বপ্রথম বুখারীর দার্স দেওয়া হয়। তো তারপর থেকে মাদ্রাসা শিক্ষাটা এখানে আস্তে আস্তে বিস্তার লাভ করে এবং তৎকালীন সময়ে যারা ইসলামী ব্যক্তিত্ব ছিলেন তারাও এখানে পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করেন এবং এই শিক্ষা বিস্তৃতিতে ওনারা সর্বতোভাবে সহযোগিতা করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে পারলাম গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। যদি এবার আমরা বিষয়টা আরো একটু স্পেসিফিকভাবে দেখার চেষ্টা করি, বর্তমান সময়ে স্কুলে কলেজে আগে আগে থেকেই সব সময় শিক্ষা মানেই ছিল ইসলামী শিক্ষা, শিক্ষা মানেই ছিল ইসলাম শিক্ষা। এবং খুব আশ্চর্যজনকভাবেই আমরা এখন যে জেনারেল এবং মাদ্রাসাকে আলাদা করেছি, তখন যেহেতু একসঙ্গে ছিল এবং ইসলাম শিক্ষার মধ্যেই কিন্তু জীববিদ্যা, প্রাণীবিদ্যা, জ্যোতির্বিদ্যা, সমাজ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, গণিত, ভূগোল, লোক প্রশাসন, চারুকলা, এরকম আরো অনেক বিষয় কিন্তু ইসলামের মধ্যেই ছিল। পরবর্তী সময়ে এগুলোকে তারা আলাদা করে দিয়েছে বা আলাদা করা হয়েছে। এখন যদি আমরা একটা প্রশ্ন জানতে চাই যে স্কুল কলেজে যেরকম ভাবে ধর্মীয় শিক্ষাকে আলাদা করা কিংবা সেপারেশন করা হচ্ছে, স্কুলের জন্য বা স্কুলে যারা পড়াশোনা করছে বা যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের জন্য ইসলাম শিক্ষাটা কতটা গুরুত্ব রাখতে পারে তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে? জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলাম শিক্ষার গুরুত্ব তো অনস্বীকার্য। আমি আগেই বলেছি যে ইসলাম শিক্ষা হলো শিক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ড হওয়া উচিত। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি, কিন্তু রিসেন্টলি আমরা বলা শুরু করলাম যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এটা আরেকটু আপডেট হয়ে গত কিছুদিন আগে আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ওনার একটা বক্তব্য নিয়ে বললেন যে শুধু সুশিক্ষা না, বিশুদ্ধ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে ব্যাপারটা কিন্তু একটু চিন্তার খোরাক যোগায়। বিশুদ্ধ শিক্ষাটা এখানে কেন বলা হচ্ছে? আসলে শিক্ষা ব্যবস্থাটা এখন এমন হয়ে গেছে যে এখানে যে কারণে আমাদেরকে বিশুদ্ধ শব্দটা এখানে যোগ করতে হচ্ছে। এই যে অভিভাবকরা বা এখন শিক্ষা ব্যবস্থা যেটা দুনিয়ামুখী যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাদের কি উপহার দিচ্ছে? উপহার দিচ্ছে কিছু টাকার মেশিন, যারা যারা একটু বড় হওয়া থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত শুধু তার টাকার পিছনে ছুটবে। কিন্তু আমাদের যে সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করছেন, আমাদের যে পরকালে একটা অনন্ত একটা জীবন অপেক্ষা করছে আমাদের, এই জিনিসটা তাদের মন থেকে উঠায় দেওয়া হয়। তো এই জন্য বিশুদ্ধ শিক্ষাটা অবশ্যই স্কুল কলেজ সব জায়গায় দিতে হবে। আমরা যদি ইতিহাসের দিকে দেখি, 1914 সালে যখন ওল্ড স্কিম এবং নিউ স্কিম মাদ্রাসা ব্যবস্থা যখন প্রচলন করা হলো, ওই সময় কিন্তু বাংলা, ইংরেজি এবং ইসলাম শিক্ষা এই তিনটাই কিন্তু বাধ্যতামূলক ছিল। জি জি, বাধ্যতামূলক ছিল। এমনকি 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, মাত্র 11টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। তার মধ্যে একটি ছিল আরবি আর একটি ছিল ইসলামিক স্টাডিজ। দুইটা আলাদা আলাদা ছিল, দুইটা কিন্তু একসঙ্গে ছিল না। হ্যাঁ, দুটো আলাদা আলাদা ছিল। হ্যাঁ, তো এই যে 3টি অনুষদ আর 12টি
বিভাগ ছিল। জি। এই 12 বিভাগের ভিতরে মানে এই আরবি এবং ইসলাম শিক্ষা দুটো আলাদা আলাদা ছিল, মানে আলাদা ডিপার্টমেন্ট ছিল। আলাদা দুটো বিভাগ ছিল। তো এটা থেকে আমরা কি বুঝি, অবশ্যই তৎকালীন যুগে এই দুটো সেরকম মানে গুরুত্ব সমাজের কাছে, জাতির কাছে ছিল, যে কারণে এই দুটো বিষয়কে স্বতন্ত্রভাবে সেখানে স্থান দেওয়া হয়েছিল। যদিও এটা নিয়ে তৎকালীন কলকাতার নাস্তিক অনেক কথা বলছে, অনেকে টিটকারি করে বলছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হয়ে গেছে মক্কা বিশ্ববিদ্যালয়। জি। তো এটা থাকবে, ইসলামের শত্রুরা আজীবন থাকবে, আগেও ছিল, এখনো থাকবে। কিন্তু এই যে অবস্থা থেকে আস্তে আস্তে আমরা এক ধারায় কিভাবে চলে আসলাম, আস্তে আস্তে আমরা এমন একটা অবস্থায় চলে এসেছি, এখন ইসলাম শিক্ষাটা এখন ঐচ্ছিক পর্যায়ে। এই বর্তমান যে কারিকুলামটা করা হয়েছে 2019 সালে এবং আগামী বছর থেকে যেটা ইমপ্লিমেন্ট শুরু হতে যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সাবজেক্ট গুলো আছে, সেখানে ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটা বিষয় আছে। আচ্ছা, আমরা কিন্তু দশম শ্রেণীতে যখন আমরা এখানে আসবো ইনশাল্লাহ। তো আপনার আচ্ছা, আমি ওই প্রশ্নে আরেকটু সেখানে বলে শেষ করি যে আসলে গুরুত্বটা কতটুকু, গুরুত্বটার ব্যাপারে আমি এটা একটু জোর দিয়ে বলতে চাই যে আসলে ধর্ম শিক্ষা না থাকলে মানুষের নৈতিকতাটা তৈরি হয় না, মানুষের মানে মানবিকতা বোধটা তৈরি হয় না। এজন্য আমরা আইসিটিটা যে কারণে আমরা কম্পালসারি করছি, আমরা আমাদের এখন বর্তমান সরকার আইসিটিটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পালসারি করছে। কারণ কি? কারণ বর্তমান যে মানে বিশ্বে আমরা এখন আছি, এই বিশ্বে যত আগাচ্ছে তত আমরা প্রযুক্তি নির্ভর একটা যুগের মধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। তো এই যুগের সাথে তাল মেলানোর জন্যই কিন্তু আইসিটিটাকে কম্পালসারি করা হয়েছে। তো এই আইসিটি বা এই প্রযুক্তি নির্ভর যে বিশ্বে আমার পদচারণা কতদিনের, 50 বছর, 60 বছর বা 100 বছর, এই বিষয়ে তো আমার হায়াত নেই। কিন্তু এরপরে যে অনন্ত জীবন, সেই জীবনটাকেও সমধিক গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই দিক বিবেচনায় অবশ্যই আইসিটি আছে, কম্পালসারি থাক। ইসলাম শিক্ষাটা অবশ্যই অন্তত দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পালসারি থাকা উচিত বলে আমি মনে করি। এখানে আমরা বলতে পারি যে আমাদের এই 50 বছর 100 বছরের জীবনের জন্য যে আমরা সিলেবাসটা তৈরি করেছি এবং এর মধ্যে যা কিছু প্রয়োজন সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি, তাহলে আমার যে জীবন আরো একটা বাকি আছে, আমার সেই জীবনের সিলেবাস কোথায় গেল? একটা বড় প্রশ্ন আমরা আজকে রাখতে চাই। আমরা এই যে জানতে পারলাম যে অবশ্যই ধর্মীয় শিক্ষা এবং ইসলাম শিক্ষার গুরুত্ব সবাইকে এটা অর্জন করতে হবে, সবাইকে এটা জানতে হবে এবং নৈতিকতার যে জায়গাটা আছে সেটা অবশ্যই সবাইকে ডেভেলপ করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে দিন দিন এর চাহিদা, দিন দিন এর গুরুত্ব এগুলো কমে আসছে। তো যদি আপনি আমাকে বলতেন যে কি কারণে মূলত এগুলো কমে আসছে, কিংবা এর উল্লেখযোগ্য কয়েকটি কারণ আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে উল্লেখযোগ্য কারণ বলতে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেগুলো দেখি, তার মধ্যে একটা বড় কারণ হলো আমাদের অভিভাবকদের দৃষ্টিভঙ্গি। আমাদের অধিকাংশ অভিভাবকরা আসলে এখন ইসলামটাকে সেরকম প্রয়োজনীয় কোনো বিষয় বলে মনে করে না। অধিকাংশ অভিভাবক বলতে আমি ওনাদেরকে বলছি যারা তার সন্তানদেরকে যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করতে চায়। সন্তানকে সকাল 6টার সময় গানের স্কুলে পাঠাচ্ছে, তার হয়তো ঘুম ভাঙছে না, চোখ ডলতে ডলতে সে যাচ্ছে তার গানের স্কুলে, এরপরে আবৃত্তির স্কুলে যাচ্ছে, আবৃত্তির ক্লাসে যাচ্ছে, আবৃত্তি কোচিং করতে যাচ্ছে। কিন্তু কোরআন শিক্ষা বা ইসলাম শিক্ষার প্রতি তাদের ন্যূনতম কোনো প্রয়োজন আছে বলে তাদের আচরণে আমাদের মনে হয় না। আরেকটা বিষয় হলো তারা মনে করে এটা হলো আসলে আমাদের উপরে আকাশ সংস্কৃতি বলি বা আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে অংশটা, সেটার একটা প্রকোপ আমাদের মিডিয়ার উপরে আছে। এবং আমাদের মিডিয়াগুলোতে ইসলামকে বা ইসলামের অনুসারীদেরকে বা যারা ব্যক্তি জীবন ইসলামটাকে মানতে চায় তাদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়, এটা ইসলাম শিক্ষার উপরে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহযোগিতা করেছে। এটা একটা বড় কারণ। আর অভিভাবকদের আগ্রহ কম। অভিভাবকরা মনে করে ও শিখে কি হবে, বা ওটা যখন প্রয়োজন হবে তখন সে শিখে নিতে পারবে, অথবা টুকটাক তো সলাত আদায় করছে, আর কি দরকার। তারা ইসলাম শিক্ষা হচ্ছে তারা বায়োলজিকে বেশি ইম্পর্টেন্ট মনে করছে, তারা ইসলাম শিক্ষা হচ্ছে হায়ার ম্যাথকে বেশি ইম্পর্টেন্ট মনে করছে। আর শিক্ষা ব্যবস্থা যেহেতু ঐচ্ছিক করে দেওয়া আছে, এই সুযোগটা তারা এখানে কাজে লাগাচ্ছে। ওরা যদি ঐচ্ছিক আছে তাহলে ওটা থাক, আর হচ্ছে অন্য সাবজেক্টটাই গুরুত্ব দেই। তো এই ধরনের কিছু বিষয়ের কারণে
ইসলাম শিক্ষাটা গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে বলে আমার মনে হয়। তাহলে যদি আমরা মোটা দাগে কয়েকটা কারণ উল্লেখ করতে চাই আপনার বক্তব্যের আলোকে, তাহলে প্রথমে বলতে হয় দৃষ্টিভঙ্গির কথা। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটাই এরকম হয়ে গেছে যে আমাদের দুনিয়া ইনকাম করতে হবে, দুনিয়া কামাই করতে হবে, এবং অভিভাবকরা এইটাই মনে করছেন যে ওই সমস্ত শিক্ষার চাইতে আমার এখন তাৎক্ষণিক যেটা হচ্ছে সেইটা বেশি গুরুত্ব বহন করছে। গুরুত্বপূর্ণ। জি। আরো একটা হচ্ছে আন্তর্জাতিক বলি কিংবা অভ্যন্তরীণ বলি, একটা বড় ষড়যন্ত্র কাজ করছে এই শিক্ষাকে দমিয়ে দেওয়ার জন্য। জি, এগুলো মৌলিক। আর আপনি আরো একটা বিষয় বলছিলেন যে বিষয়টিকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। আমরা এই প্রসঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, যেমন স্কুল লেভেলে সেইখানে যেখানে ছিল সেটা 100 মার্কসের, সেখানে করা হয়েছে 50 মার্কসের। আবার গ্রেডিং পয়েন্টের ক্ষেত্রে সেটাকে বাদ দিয়েই তারা সিলেবাস ওভাবে তৈরি করছেন এবং তারা সেভাবেই সেটাকে বাদ দিয়ে রাখছেন। আর কলেজ লেভেলে আসলে সেখানে ইসলাম শিক্ষা একটা ঐচ্ছিক সাবজেক্ট, আর যখন সেটা ঐচ্ছিক হয়ে যায় তখন চাইলে সে কেউ গ্রহণ করে, অধিকাংশ সেটা গ্রহণ করে না। এই যে সরকারি যে একটা সিলেবাস তৈরি করে দিলেন, যে জায়গাতে এক জায়গায় ঐচ্ছিক করা হলো, এক জায়গায় নম্বর কমিয়ে দিয়ে তার আগ্রহ কমিয়ে দেওয়া হলো, এই ব্যাপারে সরকারের নেতিবাচক কোনো উদ্দেশ্য কাজ করছে কিনা? সরকারের নেতিবাচক উদ্দেশ্য আমি এখানে দেখছি না, তার কিছু কারণ আছে, সেটা আমি বলছি। তার আগে বলি যে এই যে আপনি নম্বর কমিয়ে দেওয়ার কথা বলছেন, এটা আসলে 96 সালে একবার একটা ইয়ে নেওয়া হয়েছিল, একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল 96, সেটা 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো। জি জি। হ্যাঁ, ওই সময় তারা একটা চিন্তা করছিল যে এই 100 নাম্বার থেকে এটাকে 50 মার্কে নিয়ে আসা যায় কিনা। আসলে সরকারের ভিতরেই কিছু কুচক্রী মহল থাকে, সবকিছু যে সরকারের নিয়ন্ত্রণে থাকে বিষয়টা এমন না। এর ভিতরে কিছু কুচক্রী মহল থাকে যারা সরকারকে বিব্রত করতে চায় বা সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এমনই কিছু একটি কুচক্রী মহল এই চেষ্টাটা করেছিল। তারা ইসলাম শিক্ষা এটা নম্বরটা 100 থেকে 50 আনতে চেয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিবাদের মুখে সেটা তারা করতে সক্ষম হয়নি। কিন্তু পরবর্তীতে তারা যেটা করেছে সেটা হলো ইন্টারমিডিয়েট লেভেল, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান এবং বাণিজ্য, এই দুই বিভাগ থেকে তারা ইসলাম শিক্ষাকে এমন ভাবে সাবজেক্ট গুলা তারা সেট আপ করছে যে এই দুই বিভাগ থেকে কোন স্টুডেন্ট চাইলেও আর ইসলাম শিক্ষা নিতে পারবে না। জি, নিতে পারবে না, তারা আসতে পারবে না। শুধুমাত্র মানবিকের শিক্ষার্থীরাই চাইলে ইসলাম শিক্ষা নিতে পারবে। সেখানে আবার সমস্যা আছে, এটা এমন ভাবে গুচ্ছের ভিতরে সেট আপটা দেওয়া হয়েছে যে তারা ইসলাম শিক্ষা নিতে আগ্রহ বোধ করে না, কারণ ইসলাম শিক্ষার অপোজিটে দেওয়া হয়েছে কৃষি শিক্ষা। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে কৃষি শিক্ষায় একটা ইয়ে আছে, এখানে প্র্যাকটিক্যালের একটা নাম্বার আছে এবং সেই নাম্বারটা পুরোপুরি স্টুডেন্টরা পেয়ে যায়, যে কারণে এখানে নম্বর তোলা বা ভালো রেজাল্ট করাটা অনেক সহজ। পক্ষান্তর ইসলাম শিক্ষা এরকম কোনো প্র্যাকটিক্যাল না থাকার কারণে পুরোটাই তাকে খাতায় লিখে নম্বরটা নিতে হয়, যে কারণে হয়তো রেজাল্টটা কেউ অত ভালো করতে পারে না বা ভালো করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। এটা ইসলাম শিক্ষার প্রতি ইসলাম শিক্ষা না নেওয়ার একটা বড় কারণ। আর সরকারের নেতিবাচক দিকটা আমি এই জন্য দেখছি না, এই কারণে যে বর্তমান সরকারের যে কার্যক্রম আমরা দেখছি, তাতে আমরা দেখছি যে ইসলাম শিক্ষা বা মাদ্রাসা শিক্ষার পক্ষে সরকারের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। 2013 সালে সরকার আমাদের কওমি যে এটা ছিল ইসলাম শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা যে কওমি ধারা, এই কওমি ধারার শিক্ষার্থীদের স্বীকৃতি কিন্তু এর আগে কোনো সরকার দেয়নি বা কখনোই ছিল না। কিন্তু এই সরকারের 2013 সালে এসে এই কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে স্বীকৃতিটা দেয়া হয়। তো এটা এই সরকারের একটা বড় অবদান, আর আমি মনে করি যে এটা না হলে আর কেউ এটা দিতে পারতো না। আরেক এই যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বা আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এটা 2013 সালে, এর মাধ্যমে ফাজিল এবং এই কামিল পরীক্ষা যারা অংশগ্রহণ করবে এদের সার্টিফিকেট দেওয়ার একটা ব্যবস্থা করা এবং বিএ এবং এম এর সমমান দিয়ে, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ কিন্তু। এবং এই কারণেই কিন্তু এখন মাদ্রাসার স্টুডেন্টরা বর্তমান যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হচ্ছেন, তারা কিন্তু এই যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় যে নিবন্ধনের মাধ্যমে যে চাকরির সুযোগ, এখানে তারা
আবেদন করতে পারছেন এবং তারা মানে অনেক বড় অংশে তারা এখানে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। তো এটা সরকারের সদিচ্ছা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তো সেজন্য আমি বলবো যে আসলে আমরা এখন সরকারকে দোষারোপ করা ঠিক না, কারণ সরকারের পক্ষে তো সবকিছু নজর দেওয়া সম্ভব না। তবে শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত ওদের ভিতরেই কোনো একটা কুচক্রী মহল ধীরে ধীরে ইসলামটাকে সংকুচিত করার একটা চেষ্টায় লিপ্ত আছে, যেটা আমরা বিভিন্ন পড়ে দেখতে পাই। যেমন এনসিটিভির এবারের যে মানে নতুন কারিকুলাম যেটা ঠিক করা হয়েছে, সেখানে আমরা দেখছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মূল বিষয় ইসলাম শিক্ষা আছে, কিন্তু দশম শ্রেণীতে যখন পরীক্ষা নেওয়া হবে তখন ইসলাম শিক্ষার কোনো পরীক্ষা নেওয়া হবে না। তো এই ব্যাপারে এই ব্যাপারে এনসিটিভির যিনি চেয়ারম্যান আছেন, ওনাকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হলো, উনি বললেন যে আসলে ধর্ম শিক্ষাটা হলো মনের ব্যাপার, তারা ওটা পড়বে, পড়ে আত্মস্থ করবে, তাদের ব্যক্তি জীবনে কাজে লাগবে, এটা পরীক্ষা নেওয়ার কি আছে। তো আসলে এটা উনি ওনার জায়গা থেকে ওটা বলছেন, ওনার মধ্যে ব্যাখ্যা দাঁড় করেছেন, কিন্তু আমরা যেটা বাস্তবতা দেখি যে যদি পরীক্ষা না থাকে, মূল্যায়ন না থাকে, তাহলে সে সাবজেক্টের কোনো মানে মূল্যায়ন থাকে না, কোনো গুরুত্ব থাকে না। এমন ওইভাবে করা অনেক ক্ষেত্রে বলবো ওটা পড়ার দরকার নেই, ওটা যেহেতু পরীক্ষা হবে না, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যেটাতে পরীক্ষা হবে সেটা নিয়ে পড়ো। জি জি। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের অভিভাবকদের যে চিন্তা ভাবনা, সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই ইসলাম শিক্ষারও মূল্যায়নের ব্যবস্থা রাখতে হবে, না হলে ওই শিক্ষাটা আসলে সেভাবে আমরা গুরুত্ব দিতে পারবো না। তো এটা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে আসলে আমরা সরকারকে দোষারোপ করে উপকার নেই, আমাদেরকে আরেকটু উচ্চকিত হতে হবে এসব বিষয়ে। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, যারা আপনারা লাইভটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো যেন তিনিও জ্ঞান অর্জন করতে পারেন, এই জন্য অবশ্যই শেয়ার করবেন, অন্যের সঙ্গে বিষয়ে আলোচনা করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মারিক টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ। আজকের পঞ্চম পর্বের প্রতিপাদ্য বিষয় হলো স্কুল কলেজে ইসলামী শিক্ষার গুরুত্ব কমছে, কারণ ও প্রতিকার। আমরা বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করছি আলহামদুলিল্লাহ, একটু পরে আমরা প্রতিকারের মধ্যে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন হোসাইন আল মাহমুদ, তিনি 30তম বিসিএসে বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিসের তিনি শিক্ষা ক্যাডারে বর্তমান কর্মরত আছেন। আমরা তার জন্য দোয়া করি। আচ্ছা, এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানতে চাইবো সেটা হচ্ছে যে পাঠ্যপুস্তকের আগের যে সমস্ত ইসলামের যে সমস্ত বইগুলো ছিল সেখানে দেখা যেত ইসলাম শিক্ষা নামে যে বইটা ছিল, ধীরে ধীরে সেই বইয়ের নাম ইসলাম ও নৈতিকতা এই নামে কনভার্ট করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা, এই সমস্ত নামগুলো কিন্তু তার সঠিক জায়গাতে আছে, শুধু ইসলামের এই জায়গাটাই ইসলাম ও নৈতিকতা এই নামে স্থানান্তর করা হলো। এখানে একটা বিষয়, তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ইসলামের মধ্যে নৈতিকতা নেই, সেজন্য তাকে ইসলামের সাথে আবার নৈতিকতা শেখাতে হবে? ব্যাপারটা যদি একটু বিশ্লেষণ করে বলতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটা খুব মানে বিষয়, একটা রিসেন্টলি যে জিনিসটা এসছে। তো ব্যাপার হলো কি, ধর্ম এবং নৈতিক শিক্ষা একটা আর একটার পরিপূরক। আমরা মনে করি যে কোন নৈতিক শিক্ষার দরকার নাই, যদি ধর্ম শিক্ষাটা যদি পূর্ণাঙ্গ রূপে থাকে সেটাই নৈতিক শিক্ষা। নৈতিকতা ছাড়া কোনো ধর্ম হয় না। এখন এই যে ধর্ম নৈতিক শিক্ষা দুটোকে একসাথে আনা হয়েছে, এটা আপনার সাথে আমিও একমত কিছুটা, যে এখানে অবশ্যই একটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের ইঙ্গিত আছে। এটা এভাবে মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে এভাবে আসলে বলা যায় না, কারণ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এবং ইসলাম এমন একটা ধর্ম যে নৈতিকতার চরম শিখরে আপনি কিভাবে উঠবেন তার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ইসলামে আছে। তো ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা আসলে ইসলামকে একটু খাটো করার শামিল, যে ইসলামে যা আছে সেটাও পড়বে, সাথে কিছু নৈতিক শিক্ষাও অর্জন করবে। কিন্তু আসলে ইসলাম ধর্মটা এরকম না। ইসলাম ধর্মটাই পুরোটাই মানে নৈতিকতা সমর্থিত, এবং এটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা আল্লাহ রসুলের জীবনীতে আমরা দেখছি, যে একজন নিম্নমানের মানুষকে কিভাবে সোনার মানুষে তৈরি করা সম্ভব, সেটা আল্লাহ রসুল আমাদের সামনে ইসলাম দিয়েই উপস্থাপন করছেন, এবং তার হাজার হাজার নজির আমরা দেখছি। তো এই কারণে আসলে এই জিনিসটা আমরাও এটার বিরোধিতা করি। এটা অবশ্যই সংস্কার হওয়া উচিত। ইসলাম ও নৈতিক শিক্ষা না দিয়ে ইসলাম শিক্ষাই রাখা উচিত, যেহেতু অন্য ধর্মগুলো সেভাবেই আছে।
শুধু এটাতেই কারণে এটাকে এভাবে নামকরণ করা হলো সেটা আসলে একটু অস্পষ্ট। তবে এখানে আমরাও একটু ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। জি, আমরা দোয়া করি যেন মহান প্রভু ইসলামকে সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে মুক্ত রাখেন এবং তার দিনকে তিনি বিজয় রাখেন এবং সবাইকে নির্বিঘ্নে ইসলাম মানার তৌফিক যেন তিনি দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। আমরা শুনছিলাম স্কুল কলেজে ইসলামী শিক্ষার গুরুত্ব কমছে, এর কারণ ও প্রতিকার। যদি আমরা অন্যতম একটি কারণ নিয়ে এবার আলোচনা করতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় ইসলামকে জঙ্গিবাদ বলে অনেক জায়গায় উপস্থাপন করা হয় এবং জঙ্গিবাদের যে ভীতি, এই ভীতির কারণেই অনেক শিক্ষার্থী সে যে ইসলাম ধর্মের অনুসারী এবং ইসলাম ধর্মের যেই কর্মগুলো আছে সেগুলো সে অনেকাংশে পালন করে না, তাকে জঙ্গি আখ্যায়িত করা হবে কিংবা মানুষজন তাকে জঙ্গি বলে দেখবে। এই জন্য আসলে এই যে ইসলামকে জঙ্গি বলে উপস্থাপন করাটা শিক্ষার্থীদের মধ্যে ইসলাম না মানার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা? হ্যাঁ, এটা আপনি খুব সুন্দর একটা বিষয় এখানে আলোচনায় আনছেন। আসলে এটা একটা বড় কারণ। আমি যেটা আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের ভিতরে আমরা আছি। এই যে আকাশ সংস্কৃতি বা এখন ইন্টারনেটের যে যুগ, এই যুগটা পুরোটাই হলো ইহুদি খ্রিস্টানদের নিয়ন্ত্রিত এবং তারা এমন ভাবে জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করে যে আমরাও তাদের কথাটা সত্য বলে ধরে নেই। এই যে ইসলামকে জঙ্গিবাদ বলা হচ্ছে, তারা ধরেন না আপনার পাকিস্তানে বা আফগানিস্তানে যদি কোনো ঘটনা ঘটে, কোনো স্কুলে মাদ্রাসা বা কোথাও তো অকারণ ঘটে, সেটা তারা যেভাবে হাইলাইটেড করে সারা বিশ্বে একটা ব্রেকিং নিউজ দিয়ে যেটা প্রচার করে, কিন্তু ঠিক একই ঘটনা বা তার চেয়ে আরো লোমহর্ষক ঘটনা ঘটে ইউরোপ আমেরিকার এগুলো কান্ট্রিগুলোতে। এই কিছুদিন আগেও আমরা দেখলাম যে নিউ ইয়র্কের একটা স্কুলে এক মাতাল যে প্রায় 17 জনকে ব্রাশ ফায়ার করে মেরে ফেললো। জি, এরকম ঘটনা ইউরোপ আমেরিকার অনেক ঘটনা ইন্টারনেটে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে, কিন্তু সেগুলো কিন্তু তারা সেভাবে হাইলাইটেড করে প্রচার করে না। তারা শুধু ইসলাম কোথায় আছে বা ইসলাম নিয়ে কি হলো এটা নিয়ে তারা খুব বেশি মানে প্রচার প্রপাগান্ডা চালায়। তো এই যে জঙ্গিবাদের যে ধোঁয়া, এটাও তাদেরই সৃষ্টি। এবং আমরা বর্তমান সময়ে আমরা যেটা দেখছি যে জঙ্গিবাদের সাথে যারা জড়িত হয়ে যাচ্ছে বা যাদেরকে জঙ্গিবাদের কারণে গ্রেফতার করা হচ্ছে বা বিচারের আওতায় আনা হচ্ছে, তারা অধিকাংশ ইসলামে শিক্ষিত না, অধিকাংশই। বা আর যারা ইসলামে শিক্ষিত তারা হয়তো ইসলাম তারা তাদের ব্যক্তি জীবনের নিয়ে তারা প্রতিপালন করে, কিন্তু ইসলামের গভীর বিষয়গুলো তাদের সেভাবে কোনো ভালো প্রতিষ্ঠানে বা ভালো শিক্ষকের কাছে তাদের সেভাবে কোনো জ্ঞান অর্জন করা নেই। কেননা ইসলামের যদি পূর্ণাঙ্গ জ্ঞান যদি কারোর মধ্যে থাকে, তার পক্ষে কখনোই জঙ্গিবাদের যে মতবাদ এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা দেখা যায় ইসলাম যে কখনো যারা এখানে গ্রেফতার হয় বা যারা ধরা পড়ে তাদের অধিকাংশই দেখা যায় জেনারেল শিক্ষিত হয়, দু একটা বই পড়েছে অথবা দু একজনের বক্তব্য শুনেছে, এইটা হয়। আর যারা টুকটাক ইসলাম জ্ঞান অর্জন করেছে তারা ইসলামটাকে তার মতো করে বুঝেছে, সালফে সালেহিন সাহাবা একরাম তাদের মতো করে বুঝেনি, যার কারণে এই সমস্যাটা হয়ে যায়। কিন্তু প্রকৃতার্থে ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না, তাই তো? করে না, কখনোই করে না। এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও বলেছেন যে আমরা যাদেরকে ধরে তাদের অধিকাংশই হলো জেনারেল শিক্ষিত, খুব কম সংখ্যক আমরা পাচ্ছি যারা মাদ্রাসা থেকে এসছে। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হলো এই যে আমরা বলি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই যে জঙ্গিবাদের পিছনে যারা জড়িত হয়ে যাচ্ছে জঙ্গিবাদের সাথে, অধিকাংশই হলো অল্প বিদ্যার কারণে। এরা হঠাৎ করে হয়তো দু একজনের বা বক্তব্য শুনছে, বক্তব্য উদ্বুদ্ধ হয়ে গেছে, উদ্বুদ্ধে তারা ওই কাজে তাদের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে, অথচ তারা ইসলামের মূল বিষয়গুলা, ইসলামের আসলে মূল বক্তব্যটা তাদের জানা নেই বা সে ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট ধারণা না থাকার কারণেই তারা সহজে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো জঙ্গিবাদ থেকে মুক্তির জন্য ইসলাম শিক্ষাটা আরো বেশি করে বাধ্যতামূলক করা উচিত। ইসলাম শিক্ষাটা যদি সাধারণ মানুষের মধ্যে যদি দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক থাকতো এবং সেখানে ইসলামের মৌলিক বিষয়গুলো সুন্দরভাবে স্ট্রাকচার করে যদি সেখানে উপস্থাপন করা হতো, ছাত্রছাত্রীকে শেখানো হতো, তাহলে এই ছাত্রছাত্রীকে কখনোই কেউ জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে পারতো না বা কারোর প্রভাবে তাদেরকে প্রভাবিত করা সম্ভব হতো না। জি হ্যাঁ, চমৎকার। আমরা জানতে পারলাম ইসলামকে অনেক ক্ষেত্রে মানুষজন জঙ্গিবাদ বলে উপস্থাপন করার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেগুলো জানতে অনাগ্রহী হয়ে পড়ছে। সেজন্য আমরা সবার প্রতি অনুরোধ করতে চাইব, সবাই উদারনীতি অবলম্বন করবেন এবং কখনোই ইসলামকে জঙ্গিবাদ আখ্যায়িত করবেন না। জানবেন, বুঝবেন, পড়াশোনা করবেন,
এরপরে এগুলো মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরপরে আমরা যে বিষয়টি জানতে চাইব আপনার কাছে সেটা হচ্ছে যে দেখা যায় স্কুল কলেজে যদি কেউ দাড়ি রাখে, টাকনুর উপরে প্যান্ট পরে, অথবা সলাতের সময় গিয়ে সলাতটা পড়ে আসে, তখন অনেক ক্ষেত্রে তাকে বন্ধু মহলে হোক, এমনকি স্বয়ং শিক্ষকেরাও কটাক্ষ করেন এবং হেনস্থার শিকারও কিন্তু তিনি হন। আবার যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা হিজাব মেনটেন করার চেষ্টা করেন, তাদেরকেও কিন্তু হেনস্থার শিকার হতে হয় এবং স্বয়ং শিক্ষকদের দ্বারাও কিন্তু এটা হতে হয়। এই যে হেনস্থার শিকার, যখন আমি দেখছি যে আমার এক বন্ধুকে এই কারণে তাকে স্যার অপমান করলেন, যখন একজন মহিলা শিক্ষার্থী দেখবে যে আমার এক বান্ধবীকে এই যে হিজাব পরার কারণে তাকে হেনস্থার শিকার হতে হলো বা তাকে অপমান হতে হলো, স্বভাবতই কিন্তু অন্য শিক্ষার্থীরা তাকে দেখে ওই দিকে আর না যাওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে এই যে এরকম বিষয়গুলো ঘটার কারণেই শিক্ষার্থীরা আগ্রহটা হারিয়ে ফেলছে কিনা? আচ্ছা, এখানে একটু আমি বলি, আসলে এটা একটা বড় সমস্যা বর্তমানে। তো এখানে যদি আমরা একটু অতীতের দিকে ফিরে যাই, যখন ব্রিটিশরা বাংলাদেশ থেকে চলে যাচ্ছিলেন, ওই সময় লর্ড ম্যাকলে, ওই সময় যিনি ছিলেন লর্ড, তিনি উনার একটি বক্তব্য এখানে উপস্থাপন করতে চাই। উনি বলছিলেন যে বর্তমানে আমাদেরকে এমন একটি শ্রেণী গড়ে তুলতে হবে যারা শাসক ও শাসিতের মধ্যে সংযোগ রক্ষাকারী কাজ করবে। মানে যে শাসন করবে তার সাথে যারা শোষিত হবে তাদের একটা সংযোগ স্থাপন করবে। তারা আকৃতি ও বর্ণে হবে তারা ভারতীয়, কিন্তু রুচি, মতামত, নীতিবোধ ও বুদ্ধির দিক থেকে হবে তারা খাঁটি ইংরেজ। জি। তো আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা তারা যেটা আমাদের তৈরি করে দিয়ে গেছে, আমরা যতই বলি না কেন আমরা আপডেট হচ্ছি বা শিক্ষিত হচ্ছি, আমরা আসলে ইংরেজ হচ্ছি। এই শিক্ষা ব্যবস্থার প্যাটার্নটা এরকম, আমাদেরকে ইংরেজ বানাচ্ছে, আমাদেরকে ব্রিটিশ বানাচ্ছে। জি। ওরা যখন বাংলাদেশ থেকে বা এই পাক ভূখণ্ড যখন তারা চলে গেছিল, তখন এই ব্রিটিশ শব্দটা কিন্তু গালি হিসেবে ব্যবহার করা হতো। জি জি। সমাজে বা গ্রামে সবচেয়ে খারাপ দেশে তাকে ওর দিকে ইশারা করে বলা হতো যে তুমি তো ব্রিটিশ হয়ে গেছো, ব্রিটিশ হয়ে গেছে। তা ওই ব্রিটিশ বানানোর জন্যই কিন্তু আমরা পড়ালেখা করছি। তো এই পড়ালেখা স্বাভাবিকভাবেই একজন ইসলাম মাইন্ডেড লোককে বা ইসলামী সুন্নতে অনুসারীদেরকে তার টিটকারি করবে বা তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এটা এক এক যুগে এক এক প্রক্রিয়ায় হয়েছে, এক এক ভাবে হয়েছে, এক এক ধাঁচে হয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা এখানে মানে মিডিয়ার ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ। মিডিয়াও ওদেরকে সহযোগিতা করছে আমাদেরকে হেয় ভাবে উপস্থাপন করার জন্য। তো যে কারণে এই ঘটনাগুলো ঘটছে। তো এখানে আমি মনে করি যে অভিভাবকদের আরেকটু সচেতন হতে হবে যে আমার সন্তান যেন ইসলাম পরিপালন করে, বা না করলেও যেন ইসলামের প্রতি ভালোবাসা তার থাকে। এটা পরিবার থেকে এটা মানে হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে না। যদি পরিবার যদি ভালো হয়, অভিভাবক যদি সচেতন হয়, তাহলে তার সন্তান আরেকজন ইসলাম প্রেমী বা ইসলাম প্রতিপালন করা কাউকে কখনোই হেয় করতে পারে না বা সেটাকে খারাপ ভাবে সে দেখতে পারে না। আপনি চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ। এইবার আমরা যে বিষয়টা জানতে চাইবো, দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা স্কুলে অথবা কলেজে দেখা যায় একজন শিক্ষক যিনি তাকে দ্বিতীয়বার জন্ম দেন শিক্ষিত করে। তো তিনি জেনারেল বিষয়গুলো যেমন ম্যাথামেটিক্স বলি, আমরা ইংরেজি বলি, বাংলা বলি, কিংবা কেমিস্ট্রি বলি, বায়োলজি বলি, এই সমস্ত বিষয়গুলোতে একজন শিক্ষক তাকে যেভাবে গাইড করেন, তাকে যেভাবে পড়াশোনার প্রতি তিনি প্রেশার ক্রিয়েট করেন এবং তার পড়াশোনাগুলো হচ্ছে কিনা তাকে যেরকমভাবে তিনি খোঁজ খবর রাখেন, ওই রকমভাবে কিন্তু সেই শিক্ষার্থীরা সলাৎ পড়লো কিনা, সে শিক্ষার্থীর ধর্মীয় জ্ঞানটা উন্নত হচ্ছে কিনা, সে শিক্ষার্থীর নৈতিকতার দিকে এগোচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শিক্ষক মহলে যারা আছেন তারা অধিকাংশ সময় এড়িয়ে চলেন। এক্ষেত্রে শিক্ষকদের একটা অবহেলা বলতে পারি আমরা, কিংবা এই শিক্ষকদের একটা অনাগ্রহর কারণে ইসলামের শিক্ষার গুরুত্বটা কমছে কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই যে শিক্ষা ব্যবস্থা আমি যেটা আগে বলেছি, আমাদের আমির জামাতের একটা লেখা আছে আত্মারিকে, সেখানে যেটা বলা হয়েছে যে শিক্ষা হবে জীবনমুখী এবং পরকালমুখী, এ দুটো সমন্বয় থাকতে হবে শিক্ষায়। কিন্তু আমরা এখন জীবনমুখী শিক্ষা ব্যবস্থায় পরিচালিত হচ্ছে এবং এই শিক্ষাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো এই শিক্ষকরাও তার ব্যতিক্রম নয়, তারাও তাদের শিক্ষার্থীদেরকে ওই দিকে উদ্বুদ্ধ করতে চায় যেদিকে গেলে
মানে বেশি টাকা পয়সা ইনকাম করা যাবে, বা চাকরির সুযোগ বেশি, আয় রোজগারের সুযোগ বেশি, এ ধরনের বিষয়ের দিকেই তারা ইন্ডিকেট করতে চায়। কিন্তু আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, বা আমরা যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো ডাটার দিকে দেখি, তাহলে আমরা তো দেখতে পাই যে আপনার জেনারেল শিক্ষিত ছাত্রদের চেয়ে মাদ্রাসা শিক্ষিত ছাত্রদের চাকরির বাজার আরো ভালো, এবং তারা প্রত্যেকে ভালো অবস্থানে আছে। জি হাজার হাজার লাখ লাখ জেনারেল শিক্ষিত মানে বেকার আমরা দেখতে পাই, কিন্তু যা মাদ্রাসা শিক্ষিত আলহামদুলিল্লাহ তাদের মধ্যে বেকারের সংখ্যা খুবই কম আচ্ছা, তুলনামূলক ভাবে। আমরা আমরা ওই তো জায়গায় সেদিক আসবো, বিবেচনায় আমরা ওই তারা জায়গায় যেটা আসবো বলতে ইনশাআল্লাহ। চায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এতটুকু বলতে পারি যে অবশ্যই শিক্ষকদেরকে এই জায়গাটায় আরো একটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং সচেতন হতে হবে, সচেতন হওয়া প্রয়োজন। হ্যাঁ আরেকটু জি সচেতন হতে হবে, এবং তাদেরকে এটা এই ব্যাপারে ছাত্রদের উদ্বুদ্ধ করতে হবে যে শুধু আয় রোজগার করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য একমাত্র নয়, উদ্দেশ্য আমাদেরকে নয়। পরকালের মুক্তির অবশ্যই নিশ্চিত করতে হবে। জি ওটাই আমাদের মূল টার্গেট, হলো পরকালের মুক্তি। এর সাথে যদি আমরা পরকালের মুক্তিটা ঠিক রেখে যদি আমাদের জীবিকার ব্যাপারে আমরা কিছু করতে পারি, সেটাই আলহামদুলিল্লাহ, সেদিকেই আমাদেরকে বেশি যত্নবান হতে হবে এবং সচেষ্ট হতে হবে। জি ইনশাআল্লাহ। এবার আমরা আরো একটি সমস্যা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী মনে করেন যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া, কিংবা এই যে ইসলাম শিক্ষা সাবজেক্টটা চয়েস করা কলেজ লেভেলে গিয়ে, অথবা একদম নিচ থেকেই রুট লেভেল থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়াটা ভালো কোনো ক্যারিয়ার আমাকে বয়ে আনতে পারবে না, কিংবা আমার ভালো একটা চাকুরি অথবা ভালো একটা প্রেস্টিজিয়াস জব আমাকে দিতে পারবে না, এরকম অনেকে মনে করেন। আসলেই কি ব্যাপারটা এরকম? এখানে কি দুনিয়াবি কোনো ক্যারিয়ার গড়া যায় কিনা, এবং এক্ষেত্রে সরকার সুযোগ রেখেছে কিনা, যদি এই বিষয়গুলো একটু পরিষ্কার করে বলতেন। না, অবশ্যই অবশ্যই এখানে মানে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থায় আমরা আছি, এই শিক্ষা ব্যবস্থায় দুনিয়াবি ক্যারিয়ার করার পরিপূর্ণ সুযোগ আছে। আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে আমরা দেখি, এখন যে মাদ্রাসার যে কারিকুলাম, এটা কিন্তু স্কুলের কারিকুলাম এবং মাদ্রাসার কারিকুলাম সেম। স্কুলের বই মাদ্রাসার বই সেম, প্লাস মাদ্রাসায় কিছু অতিরিক্ত বই সংযোজন করা হয়েছে, জি যেটা এই মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আরেকটু চৌকস হতে সহযোগিতা করে। তো যদি মাদ্রাসা শিক্ষায় একজন স্টুডেন্ট ভালোভাবে পড়ালেখা করে, স্কুলের যে কোনো থেকে ওদের মানে আরো ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট গুলোতে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জি গত জি 5 বছরে যে যে এগুলো ভর্তি পরীক্ষাগুলো হয়েছে, প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় আমরা দেখছি যে প্রথম 20 জনের ভিতর 10 জন, 12 জন, 16 জন পর্যন্ত মাদ্রাসার স্টুডেন্ট আছে। জি জি তো এটা এটা কিভাবে সম্ভব? সম্ভব এই জন্যই যে একই কারিকুলামে কিন্তু উভয় শ্রেণী পড়ালেখা করছে। আপনার জেনারেল এবং মাদ্রাসা উভয় একই কারিকুলামে পড়ালেখা করছে। অতিরিক্ত মাদ্রাসায় কিছু অতিরিক্ত বিষয় থাকার কারণে তাদের মেধা, তাদের চিন্তা শক্তি কিন্তু আরো বেশি মাত্রায় শানিত হচ্ছে, যেটা স্কুলের ছাত্রদের হচ্ছে না। এখন একটা বিষয় আছে যে যে কারণে আমাদেরকে দুর্বল ভাবা হয়, সেটা হলো স্কুলে যেরকম যোগ্য শিক্ষক আছে, মাদ্রাসায় সেরকম যোগ্য শিক্ষক নেই। জি আমাদের সিলেবাসে কোনো ঘাটতি নেই, আমাদের ঘাটতি আছে শিক্ষকের ক্ষেত্রে। আমরা জানি বাংলাদেশে মাত্র 3টা সরকারি আলিয়া মাদ্রাসা আছে, পক্ষান্তরে সরকারি কলেজের সংখ্যা প্রায় 600। তো এই যে বৈষম্য, এই বৈষম্যের ব্যাপারে সরকারকে অবশ্যই সুদৃষ্টি দিতে হবে। যদি মাদ্রাসায় ভালো শিক্ষক আমরা দিতে পারি, ভালো শিক্ষক দেওয়া সম্ভব হয়, তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীর চেয়ে আরো ভালো ফলাফল করতে পারবে বলে আমার বিশ্বাস। আর ক্যারিয়ারের যে বিষয়টা, আসলে এখানে সাবজেক্ট কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। একজন স্টুডেন্ট সে মাদ্রাসায় পড়ুক বা স্কুলে পড়ুক, সে যদি তার পড়ালেখায় পূর্ণাঙ্গরূপে আত্মনিয়োগ করে এবং ভালোভাবে সিরিয়াসলি যদি সে তার পড়ালেখা কন্টিনিউ করে, তার চাকরির বাজার সব জায়গায় উন্মুক্ত। এবং এই যে বর্তমানে সবচেয়ে বেশি চাকরি হচ্ছে যেখানে নিবন্ধনে, সেখানে আমরা দেখছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি জি তারা হ্যাঁ, তারা আপনার হাই স্কুল এবং এবং কলেজে তারা ধর্মীয় শিক্ষকের পদে আবেদন করতে পারছে। আবার এতে এসে আবার আপনি ইবতেদায়ী মাদ্রাসা বা আলিম মাদ্রাসায় এসে, হ্যাঁ এখানে এসে তারা সহকারী মৌলভী, তারপর আরবি প্রভাষক, বা হাদিসের প্রভাষক, বা তাফসিরের প্রভাষক, এরকম অনেক ক্যাটাগরিতে তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছে। এবং এবং প্রচুর স্টুডেন্ট এখানে চাকরি পাচ্ছে, যেটা আমরা গত কয়েকটা নিবন্ধনে আমরা দেখছি। প্রচুর পরিমাণ মাদ্রাসা শিক্ষার্থী সেখানে
এই চাকরির সুযোগ পেয়েছে। এছাড়া যেগুলো ইন জেনারেল চাকরি আছে, সেটা যে চাকরি হোক না কেন, সেখানে সাবজেক্ট কিন্তু কোনো ইস্যু না। ইস্যু না। আপনার পড়ালেখাটা পড়ালেখার মতো করেন, যে কোনো চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। আপনার প্রয়োজন হলো স্নাতকোত্তরের সার্টিফিকেট। এবং বর্তমান সরকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই ফাজিল পরীক্ষাকে বি এর মান দিয়েছে এবং কামিলকে এম এর সমমান দেওয়ার কারণে এই ফাজিল কামিল পাশ করারাও কিন্তু যে কোনো চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারছে। এখন তাদের যোগ্যতাটাকে বাড়াতে হবে। সরকারের যে ইয়েটা ছিল, যে দায়িত্বটা ছিল যে আপনার সার্টিফিকেটকে মূল্যায়িত করা, সমমান দেয়া, সেটা সরকার দিয়ে দিচ্ছে। এখানে আমরা সরকারকে দৌড় দিতে পারছি না। এখন আমাদেরকে তৈরি হতে হবে, আমাদের নিজেদেরকে আরেকটু শানিত করতে হবে এবং এই মানে এই চাকরির বাজারে উপযোগী করে আমাদের পড়ালেখাগুলো আরেকটু সাজাতে হবে। যে আপনি যেটা বলছিলেন যে বর্তমান চাকরিতে সাবজেক্টটা কোনো বিষয় না, এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমি যে কোনো সাবজেক্ট পড়লে আমার স্নাতক এবং স্নাতকোত্তর দুইটা থাকলে আমি চাকরির অ্যাপ্লাই করতে পারছি। সেই ক্ষেত্রে আমি বুদ্ধিমানের পরিচয় দিব এইটা করে যে আমি অবশ্যই ইসলাম রিলেটেড যে সমস্ত সাবজেক্টগুলো আছে আমি সেগুলোকেই আগে চয়েস রাখবো। তার কারণ এতে আমার দিনও শেখা হবে, আমার দুনিয়াও শেখা হবে। যদি আমি পরকালকে প্রাধান্য দেই তাহলে আমার এই ইহকালও হবে, পরকালও হবে। পক্ষান্তরে যদি আমি দুনিয়াকে প্রাধান্য দিই, ইহকালকে প্রাধান্য দিই, তাহলে আমার পরকালটা হারিয়ে যাবে, আমি শুধু একটা কালই পাবো। এজন্য আমরা অবশ্যই এখানে বুদ্ধিমানের পরিচয় দেব। এবং যেহেতু আমার ক্যারিয়ারটা রিস্কে পড়ার কোনো প্রকার সন্দেহ নেই বা কোনো প্রকার আশঙ্কা নেই, সেখানে আমি কেন ভয় করব? অবশ্যই আমি দুনিয়াও শিখবো, আমি পরকালও শিখবো, আমি দুনিয়াও জানবো, পরকালও জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এবার আমরা যদি সমাধানের বিষয়ে আসি, আমরা এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি এবং আমাদের স্কুল কলেজ লেভেলে ইসলামী শিক্ষাটাকে অব্যাহত রাখতে হলে আমরা কি করতে পারি। এই ক্ষেত্রে যারা স্কুলে পড়ে, যারা স্কুল লেভেলে আছে, তাদের ক্ষেত্রে আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত মক্তবগুলো আছে সেগুলো তো আমাদের এখনো ওপেন আছে এবং চাইলে সেটা সুযোগ নিতে পারি আমরা। এই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কতটুকু বলে আপনি মনে করছেন? যেখানে একজন স্কুলের শিক্ষার্থী যে এখনো সেভাবে কিছু বুঝে উঠতে পারেনি, সেই জায়গাটাই তার দিন মানার ক্ষেত্রে, তার ধর্ম শেখার ক্ষেত্রে তার পরিবারের গুরুত্বটা আপনি কেমন ভাবে দেখছেন? এটা পুরোপুরি হলো ওই পরিবারের উপর ডিপেন্ড করে, পুরো ভূমিকাটাই পরিবারের। পরিবার যদি মানে ইসলাম মাইন্ডেড হয় বা ইসলামকে ভালোবাসে, তাহলে তারা অবশ্যই তার সন্তানকে বক্তব্য নিয়ে যাবে ইসলাম শিক্ষা বা ইসলাম শিক্ষার এদের গুরুত্ব দিবে। আমরা মনে করি যে বাংলাদেশে হলো 95% মুসলমান আমরা বলি এবং সরকারি যত স্ট্যাটিস্টিক্স সেখানে সেরকম বলা হয়। তো এই মুসলমানরা আসলে, আমরা মুসলমান হলেও ইসলামকে আমরা ভালোবাসি না। অভিভাবকদের প্রতি আমাদের বিনীত পরামর্শ থাকবে, আপনারা সন্তানদেরকে ধর্ম শিক্ষা দেন। আমরা এখনো দেখি, এই গত কিছুদিন আগে পত্রিকায় দেখলাম একজন, ঈদের সময় এগুলা সাংবাদিকরা এগুলা এতে আনে বেশি মিডিয়াতে, যে এক বৃদ্ধ ঈদ করছে এক বৃদ্ধাশ্রমে, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো যে আপনার সন্তানরা কে কোথায় আছে বা সন্তান আছে কিনা। তো বললো আমার 3 সন্তান, 3 সন্তান 3 দেশে, একজন অস্ট্রেলিয়ায়, একজন কানাডায়, একজন আমেরিকায়। তারা আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি এখানে থাকি, এখানে আমার শেষ জীবন এখানে হয়তো কেটে যাবে। এই যে সন্তানদেরকে জীবনমুখী শিক্ষা দিয়েছে এবং তাদেরকে বড় বড় টাকার মেশিন হিসাবে তাদেরকে তৈরি করছে, এতে এই বৃদ্ধের কি উপকার হলো? এই পিতামাতার কি উপকার হলো? পিতামাতা নিজে কোনো উপকার তো অবশ্যই পেলেন না, ওই সন্তান দ্বারা জাতীয় কোনো উপকার পাবে না। এমনকি ওই সন্তান যে পিতামাতার সেবা করে জান্নাত কিনবে, এটা থেকেও তারা বঞ্চিত হচ্ছে, কারণ এই পিতামাতাই তাদেরকে সেই শিক্ষাটা দেয়নি। জি জি। তো অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা একটু সচেতন হন, এরকম ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করছে যদি আপনার সন্তানদেরকে আপনারা প্রকৃত মানুষ করতে না পারেন। আর মানুষ হতে গেলে অবশ্যই ধর্ম শিক্ষা দরকার। ধর্ম শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই মানুষকে মানুষ করতে পারে না। এই জন্য আমরা বলছি যে বিশুদ্ধ শিক্ষা, এই বিশুদ্ধ শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই বিশুদ্ধ শিক্ষা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে সেই জাতির মেরুদণ্ড শক্ত হবে এবং সেই জাতিতে কোনো অন্যায় অনাচার থাকবে না এবং ওই সন্তান তার পিতামাতার জন্য, তার সমাজের জন্য, তার রাষ্ট্রের জন্য উপকারী সন্তান হিসেবে গড়ে উঠবে। এই জন্য অভিভাবকদেরকে সচেতন হতে হবে, শিক্ষার্থীদেরকে অবশ্যই ইসলাম শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেটা
সবচেয়ে ভালো হয় যদি তার মাদ্রাসায় পড়াতে পারে, অন্তত মানে প্রাথমিক এবং মাধ্যমিক এই দুই স্তর যদি তারা মাদ্রাসায় কমপ্লিট করে, তাহলে মোটামুটি তার ভিতরে ইসলামের মৌলিক বিষয়গুলো তার ভিতরে পাকাপোক্ত ভাবে মানে বীজ বপন হয়ে যাবে, জি। এবং পরবর্তীতে সে ইসলামের পক্ষে একটা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আমাদের বিশ্বাস। সেজন্য অভিভাবকদের অনুরোধ থাকবে অন্তত মাধ্যমিক পর্যন্ত আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় বা ইসলাম শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রতিষ্ঠানে রাখার চেষ্টা করবেন। এই জায়গাটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখা যায় আমাদের সন্তানদেরকে আমরা ভোর 6টায় ঘুম থেকে ওঠাই প্রাইভেট ধরার জন্য, এবং অবশ্যই সেটা কোনো ইসলামিক কোনো প্রাইভেট না, কোরআন শিক্ষার কোনো আসর না, না। সেটা অবশ্যই জেনারেল একটা শিক্ষা। তো এখন আমার সন্তানকে আমি ভোর 6টায় উঠাতে পারি একটা অন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, কিন্তু তাকে আমি ওই ওই সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তাকে আমি মক্তবে যেতে দিতে পারি না, কিংবা বিকালের সময়ে তাকে মক্তবে যাওয়ার আমি সুযোগটা করে দেই না। এটা কিন্তু আমাদেরই একটা পারিবারিক যেই দায়িত্বটা, সেই দায়িত্বর একটা ঘাটতি আমরা বলতে পারি, এবং এর ভোগান্তি কিন্তু পরবর্তী সময় আমাদেরকেই পোহাতে হবে। ওই সন্তানটা শুধু দুনিয়ায় শিখবে অবশ্যই। এবং দুনিয়া নিয়েই সে ব্যস্ত থাকবে, যেমনটা আপনি বলছিলেন যে যে সমস্ত মা বাবারা এখন বৃদ্ধাশ্রমে আছেন, দেখা যাবে রিসার্চ করতে গেলে তাদের অধিকাংশ সন্তানরাই তাদের প্রতিষ্ঠিত এবং তারা বড় বড় জায়গায় সেটেল হয়ে আছে। হ্যাঁ, এরকম একটা রিসার্চ আছে। হ্যাঁ, আপনার এরকম একটা রিসার্চ আছে এবং সেখানে প্রায় 93% পাওয়া গেছে যে তারা সবাই জেনারেল শিক্ষিত, আর 97%, সরি, মাত্র 7% পাওয়া গেছে যারা ইসলামিক শিক্ষায় বা ধর্মীয় ধর্মীয় শিক্ষায় শিক্ষায়। শিক্ষিত। তো এখন তবে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা যায়, তার পিতামাতা যে উদ্দেশ্যে তাকে শিক্ষা গ্রহণ করিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে। তার কারণ তার সন্তানকে সে দিন শেখায়নি, পরকাল শেখায়নি, যার কারণে আজকে তার এই দশা। সে দুনিয়া শিখেছে, দুনিয়া নিয়েই ব্যস্ত আছে। যদি এই পিতামাতাই তাকে দুনিয়া শেখাতো, পরকাল শেখাতো, তাহলে উভয়টাই নিয়ে তারা উভয়েই সুখে শান্তিতে বসবাস করতে পারত। এই জন্য আমরা বলতে চাইবো যে আমাদের অবশ্যই সন্তানকে আমার প্রতিষ্ঠান দিন শেখাক না শেখাক, আমার ব্যক্তিগত এবং পারিবারিক দায়িত্ববোধ থেকে আমি আমার সন্তানকে অবশ্যই আমি দিন শেখাবো, অবশ্যই আমি সেটা করবো ইনশাল্লাহ। এবার আমরা যদি কলেজ পর্যায়ে কিভাবে এটা আসে, আমরা এখানটায় আসি। যারা কলেজ লেভেলে পড়ে তারা কিন্তু ম্যাক্সিমামই অ্যাডাল্ট এবং তারা সবাই ভালো মন্দের বাছ বিচার করতে পারে। সেই জায়গাতে একজন কলেজ লেভেলের কিংবা বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীকে আপনি কি উপদেশ দিবেন ইসলাম মানার জন্য? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। আসলে কলেজ লেভেলে তারা অ্যাডাল্ট হয় ঠিক আছে, কিন্তু ওই সময় তাদের চারপাশ থেকে এত মোহ তাদেরকে ঘিরে রাখে যে সেই ওয়াসওয়াসা থেকে বের হয়ে ইসলামমুখী হওয়াটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তারপরেও আমি বলবো, এবং আমাদের সংস্পর্শে যেসব শিক্ষার্থী আসে তাদেরকে আমি এটাই বলি যে নিজের সৃষ্টি মানে তোমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এটা মাঝে মাঝে চিন্তা করবে তোমরা, এবং নিজের স্রষ্টাকে চেনার চেষ্টা করবে, এবং সেটাই হলো ধর্ম শিক্ষা। তো মানে তারা যেন এই ধরনের চিন্তা ভাবনার ভিতরে বেশি সময় অতিবাহিত করে এবং ইসলামী অনুষ্ঠানগুলোতে বা ইসলামী আলোচনা অনুষ্ঠানগুলোতে যেন তারা বেশি করে সময় দেয়। আর এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটে প্রচুর ওয়াজ মাহফিল, এ ধরনের মোটিভেশনাল স্পিকার অনেক আছেন, ওদের বক্তব্য তারা বেশি করে শুনবে। এবং ঐচ্ছিক সাবজেক্ট হলেও ইসলাম শিক্ষার যে বিষয়টা এখন আছে কলেজে, যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা আমি মনে করি খুব একটা খারাপ না। যা আছে এটাতে মোটামুটি ইসলাম সম্পর্কে তাদের একটা ধারণা তারা লাভ করতে পারে। তো তাদের প্রতি অনুরোধ যে তোমরা অন্য যে সাবজেক্টই নাও না কেন, ঐচ্ছিক হলে ইসলাম শিক্ষাটা ঐচ্ছিক হিসাবে তোমরা নিতে পারো। এটাতেও আমরা দেখেছি আমাদের যারা স্টুডেন্ট আছে কেউই খুব একটা খারাপ রেজাল্ট কখনো করেনি, বরং অন্যান্য সাবজেক্টের চেয়ে তারা ইসলাম শিক্ষায় ভালো রেজাল্টই তারা করতে পারছে। তো এটাই তাদের প্রতি উপদেশ থাকবে যেন ইসলাম শিক্ষাটা তারা নেয় এবং তাদের ব্যক্তি উদ্যোগে যতটুকু সম্ভব তারা যেন এভাবে ইসলাম চর্চা করাটা অব্যাহত রাখে। জি, চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা আজকে আপনার কাছে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাইব। ব্যক্তিগত প্রশ্নটি হচ্ছে যে আমরা যতটুকু জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং তার পরবর্তী সময়ে আপনি বিসিএস প্রিপারেশন নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিসিএস এর মাধ্যমে নির্বাচন করেছেন এবং আপনি এখন ইসলামিক স্টাডিজ বিষয়ে পাঠদান দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এই পুরো জার্নিতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে আপনার চাকরি পাওয়া পর্যন্ত এই উভয়ের এই দুই সময়ের মাঝামাঝি যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আপনি কিরকম ভাবে ইসলাম মেনটেন
কি ব্যাপার, কেটে গেল কেন? আচ্ছা, আমার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ঠিক আছে, আপনি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেখানটা ছিলাম, যে আপনি আপনার বিশ্ববিদ্যালয় লাইফ থেকে শুরু করে বিসিএস জার্নি শেষ হওয়া পর্যন্ত এই জটিল সময়ের মধ্যে আপনি ইসলামটাকে কেমন করে মেনটেন করেছেন, এবং এইখানে আপনি উল্লেখযোগ্য কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, এবং ওই জটিল পরিবেশে আপনি কিভাবে ইসলামকে ধরে রেখেছেন এবং এখন পর্যন্ত তার উপরে আছে না, যদি বিষয়গুলো একটু স্পষ্ট করে বলতেন। সেখানে স্পষ্ট বিষয়টা হলো, ইসলাম তো দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এটা তো উপেক্ষা করার কিছু নেই। এবং আমি সেই ইয়েতে মাদ্রাসা লাইফ আমার মানে আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমার পড়ালেখা নদাপাড়া মাদ্রাসায়। তো সেখান থেকেই টুপি দাড়ি পাঞ্জাবি ছিল, সেভাবে আমার বিশ্ববিদ্যালয় জীবনটাও অতিবাহিত হয়েছে। আর চাকরির ক্ষেত্রে যেটা এক সমস্যা হয়েছিল কিছু, যে আমার যখন বিসিএস এ পুলিশ ভেরিফিকেশন যখন আসে 2000, এটা হলো 2011 সাল, তো ওই সময়কার রাজনৈতিক পরিস্থিতি একটু খারাপ ছিল। প্লাস আমি আমি তখন চাকরি করতাম ইসলামী ব্যাংকে। আমার যখন পুলিশ ভেরিফিকেশন এসেছিল তখন এনএসএ যিনি কর্মকর্তা ছিলেন, উনি আমার কাছে 3বার এসেছিলেন। আমার পুলিশ ভেরিফিকেশন 3বার হয়েছিল। তো উনি ওইটা আমাকে আবার বারবার জিজ্ঞেস করছেন যে আপনার তো পুরো সার্টিফিকেট সব মাদ্রাসার, আচ্ছা, আপনার ফুল ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ওখানেও আরবিতে, ওটাও এক প্রকার মাদ্রাসা বলা যায়। তো আপনার কাগজ এতদূর পর্যন্ত আসলো কি করে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছেন। মানে এটার সিদ্ধান্ত উপর থেকেই হয়, আলহামদুলিল্লাহ। এখন সেসব বাধা অতিক্রম করেই আল্লাহ এখানে একটা সুবন্দোবস্ত করছেন। তবে আসলে এটা ওরকম কিছু না। আপনি যদি আপনার আকীদায়, আপনার বিশ্বাসে, আপনার চালচলনে যদি আপনি সৎ থাকেন, ইনশাআল্লাহ কোনো প্রতিবন্ধকতায় আপনাকে কখনো আটকাতে পারবে না। চমৎকার চমৎকার। এটাই আমি দৃঢ়ভাবে আমি এটা বিশ্বাস করি। এবং মানে সমাজের প্রতি বা যারা আমার এই এখানে যারা উপস্থিত আছে বা যারা শুনছেন আমাদেরকে, তাদের প্রতি আমার একটাই বক্তব্য যে সৎ থাকুন, কোনো ধরনের মুখোশ ধারণ করবেন না। একটা মুখোশ ধরে বেশি দিন থাকা যায় না। ওই জন্য আপনার ভিতরে যেটা সেটাই প্রকাশ করুন। আপনার মানে সঠিক চিত্রটাই আপনি সমাজের সামনে উপস্থাপন করুন। আশা করি আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ আপনাকে দমন করতে পারবে না, এবং সব জায়গায় আপনি জয়ী হবেন। যখনই আপনি একটা সাময়িক মুখোশ ধারণ করবেন বা নিজের আসল জিনিসটাকে যখন আপনি লুকাতে যাবেন, তখনই কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন, মানুষের সন্দেহের ভিতরে পড়ে যাবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বুঝতে পারলাম আপনার বক্তব্য থেকে, সেটা হচ্ছে যে আকীদা এবং আমল উভয়ের উপর অটল থাকতে হবে। আর 2 নাম্বার হলো, কোনো অবস্থাতে ধর্মীয় বেশ ধরা যাবে না। আমি যেটা সেটা প্রকাশ করব, আমি ভেতর থেকে ধর্মীয় হওয়ার চেষ্টা করব এবং ভেতর থেকে ইসলাম মানার চেষ্টা করব। এতটুকু আমরা রাখলে আশা করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বাধা, সমস্ত বিপত্তি থেকে অতিক্রম করাবেন এবং ইহপরকালে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মাহারিক টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে ছিলেন হোসাইন আল মাহমুদ স্যার। উনি 30তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যুক্ত আছেন। আমাদেরকে দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মহান প্রভুর কাছে দোয়া করি যেন মহান প্রভু এর বিনিময়ে সবাইকে ইহকালে ও পরকালে শান্তি ও মুক্তিদান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে উৎসাহিত করবেন। সে সঙ্গে প্রত্যেক সোমবার বিকাল 4:30 থেকে 5:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য অবশ্যই অপেক্ষমান থাকবেন। আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।